লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আ.আ.ম শরীফিন সিদ্দিক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ডাক্তার শরফুদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনার কাছ থেকে শুনতে চাই করোনা পরিস্থিতির সবশেষ আপডেট বিষয়ে। তার আগে প্রশ্ন যেটি করতে চাই যে খুলনা এবং রাজশাহী বিভাগের অবস্থা বেশ দিনকে দিনই খারাপ হচ্ছে, নাজুক হচ্ছে। সংক্রমণ, মৃত্যু দুটোই আসলে প্রতিদিনের রেকর্ড গড়ছে। সেখানে তো দফায় দফায় লকডাউনের বাড়ানো হচ্ছে, সময়সীমা বাড়ানো হচ্ছে, তারপরও কেন কাঙ্ক্ষিত ফল আমরা পাচ্ছি না? আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। শুধু বলতে চাই, এই লকডাউনের কারণেই আরো অনেক মৃত্যু রোধ করা গেছে, এটুকুন আমরা আগে ধরি। অর্থাৎ গ্লাসটা অর্ধেক ভরা, এটুকুন আমরা ভাবি। কারণ আপনি জানেন যে আমরা কিছুদিন আগে ভারতে কি দেখেছি। ভারতের যে আমরা ডেল্টা ভেরিয়েন্টটা দেখেছি, তার সংক্রমণের হার কিন্তু আগের বারের চেয়ে অনেক বেশি। 4 জন থেকে 16 জন, 16 জন থেকে 256 জন, এভাবে। এবং একটা পর্যায়ে আমরা দেখেছি গণচিতা এবং গণসমাধি। আপনারা সব ভারতের এই অবস্থাটা দেখে আমরা প্রথম থেকেই বলেছি বর্ডারটা বন্ধ করে রাখা। আপনি জানেন যে আমাদের কিছু লোক দিনে সকালে যায়, বিকালে আসে, এইরকম অনেক বর্ডার আছে যে বর্ডারে কোনো চেক নাই। অর্থাৎ 4500 কিলোমিটারের এই বর্ডারে বিভিন্ন সময় বিভিন্ন জন যাওয়া আসা করে। আমাদের যে কটি বর্ডার আছে 33টা জেলার মধ্যে আমরা বেনাপোল বর্ডারে দেখেছি যে তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা সরকার করেছে। এমনকি যশোরে হাসপাতালে ভর্তি করার পরে বেশ কিছু লোক পালিয়েও গেল। আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম, এই ডেল্টা ভেরিয়েন্টটা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর এসব জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়াটার ফলে আমরা কি দেখলাম, আমরা গণপরিবহন চলছিল, আমরা বিভিন্ন লোক আমের ব্যবসা করছিল, তারা আসা যাওয়া করছে এবং ভারত থেকে অন্যান্য পণ্য নিয়ে বেশ কিছু ট্রাক আসতে শুরু করতো। সেই ট্রাকে করে যারা আসছিল, 2 জন করে ভারতীয়, আবার 2 জন আমাদের লোক সেই পণ্য কিভাবে নামানো যায় সেটা ব্যবস্থা করেছে। এই যে ধরেন 400টা ট্রাকে 1600 জন লোক একত্রে মিলিত হয়েছে এবং আমের বাগান থেকে যারা এনেছে, যারা বাজারে এনেছে, সেখানেও অনেক লোকের সমাগম হয়েছে। ডেল্টা ভেরিয়েন্ট এভাবে অনেকখানি বিস্তৃত হয়েছে। তারপরেও বলবো, বাংলাদেশ শুধু নয়, বিশ্বের 74টা দেশে এই ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু ছড়িয়ে পড়েছে। ঢাকা শহরে আসতে বেশি দিন সময় লাগে নাই, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। ইভেন আমার হাসপাতালেই বলি, আমার যে বেড সংখ্যা তার 50% খালি ছিল, এখন আবার সেটা পূর্ণ হয়েছে। আইসিইউতে সেই পরিমাণ বেডের সংখ্যা এখন সংকট দেখা দিয়েছে, যেটা কয়েকদিন আগে জি, আপনি সার্বিক পরিস্থিতিটা বেশ চমৎকারভাবে তুলে ধরছিলেন যে কিভাবে আসলে আমরা এখন পর্যন্ত কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি, পাশাপাশি এর মধ্যেও কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে। যেটি বলছেন যে পাশের প্রতিবেশী দেশ ভারত তো আসলে গণটিকার আয়োজন করে তাদের এই পরিস্থিতি তারা সামাল দিতে পেরেছে। এবার টিকা প্রসঙ্গ নিয়ে একটু জানতে চাইবো। আমরা তো আসলে আমাদের হাতে পর্যাপ্ত টিকার মজুদ নেই, সেই পরিস্থিতিতে আমরা আসলে কি করতে পারি আমাদের সামনের এই রেশিওটাকে ধরে রাখবার জন্য, যাতে আরো বেশি না বেড়ে যায়, আমাদের এই মুহূর্তে আসলে করণীয় কি? প্রথম কাজ হলো যে প্রথম টিকা যেটাকে আমরা বলি সেটা হলো মাস্ক। মাস্কের ব্যবহারটা সবাইকে করতে হবে। 100% যদি মাস্ক ব্যবহার করি, টিকারও প্রয়োজন নাই। এটা হলো প্রথম কথা। এবং কতদিন আমাদের এটা ব্যবহার করতে হবে, এটা নিউ নর্মাল লাইফ। আমি যেমন জামা গায়ে দিই, আমি যেমন মোজা পরি, মাস্কটা না পরে আমি আর চলবো না। এটা প্রত্যেকের, এই 17 কোটি মানুষকে এটা প্রথম ভাবতে হবে। আমরা যদি সামাজিক দূরত্বটা বজায় রাখতে পারি, ঘনবসতিপূর্ণ বাংলাদেশে এটা খুব কঠিন কাজ। তারপরে শুধু মাস্ক এবং হাত পরিষ্কার করা, হাত ধোয়া, নাকে মুখে চোখে হাত না দেওয়া, এটা কিন্তু প্রথম ভ্যাকসিন। তারপরেও আমার দেশে কিন্তু প্রায় 1,02,00,000 ডোজ ইতিমধ্যে আমরা ইনজেকশন দিয়ে দিয়েছি। 11 লাখ ডোজ ইতিমধ্যে চলে এসেছে এবং আপনারা জানেন যে সিনোফার্ম এবং ইতিমধ্যেই আমরা ইনজেকশন দেওয়া শুরু করেছি 11 লাখে, এবং ফাইজারের টিকাটা আগামীকাল থেকে শুরু হবে। এটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট না, আমাদের কতগুলো দরকার, 14 কোটি ভ্যাকসিন দিতে হবে।
এর জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচেষ্টা চলছে। আমার নলেজে যেটা আছে, প্রথমত ধরেন আগামী জুলাই মাসে আমাদের যারা আমেরিকা আছেন এমন চিকিৎসকরা, তারা লবিং করে অ্যাস্ট্রাজেনেকা সেকেন্ড ডোজের টিকাটা প্রায় 20 লাখ ডোজ আসবে এরকম তারা একটা প্রস্তুতি নিয়েছে। আমার কাছে আজকেও একটা মেল এসেছে। তারপরে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা হচ্ছে যে এই অ্যাস্ট্রাজেনেকা থাইল্যান্ড থেকে, কোরিয়া থেকে কেনা যায়, সেটাও কেনার ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত আমরা যারা 14 লাখের মতো সেকেন্ড ডোজ অ্যাস্ট্রাজেনেকা পায়নি তাদের ব্যবস্থাটা হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে তার মানে জুলাই মাসের একটি সম্ভাবনা আসলে আমরা সব মহল থেকেই শুনছি যে হারে চেষ্টা তদবির চলছে যে জুলাইয়ের নাগাদ হয়তো আমরা আরো একটি টিকার বড় চালান কোনো না কোনো জায়গা থেকে আসলে ব্যবস্থা করতে পারবো। তবে হাতে না আসা পর্যন্ত তো নিশ্চয়তা দেওয়াই যাচ্ছে না। নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো টিকা প্রসঙ্গ নিয়ে। আমি এবার একটু আরিফিন সিদ্দিকী স্যারের সাথে একটু কথা বলতে চাইবো। এই যে মেডিকেল স্টুডেন্টদের অগ্রাধিকার দিয়ে টিকা দেওয়ার গতকাল থেকে আবারও শুরু হলো কার্যক্রম, তার মধ্যে তো শিক্ষার্থীরাও আছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আছে। এই ব্যবস্থাপনাটাকে নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো যে মেডিকেল শিক্ষার্থীদের তরফ থেকে একটু অভিযোগ ছিল যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে তাদেরকে টিকাটি গ্রহণ করতে হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিন্তু শিক্ষার্থীরা যার যার বাড়িতে অবস্থান করছে। তার মানে নিজ জেলা থেকে আবার তাকে আরেকটি জেলায় ভ্রমণ করতে হচ্ছে এই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হবে তখন কি তাহলে সেই শিক্ষার্থীদের তার নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে এসেই দিতে হবে? ধন্যবাদ আপনাকে। এটি একটি নীতি নির্ধারণী প্রশ্ন। আমার মনে হয় অধ্যাপক শরফুদ্দিন এই বিষয়ে ভালো বলতে পারতেন। তবে আমি যেটা মনে করি যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে যখন আপনি টিকার আওতায় নিয়ে আসবেন, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা ব্যবস্থাপনার মধ্যে আনলে ভালো হয়। তবে এখন যেহেতু একটা সংকটের মাঝে আমরা আছি, বিশেষ করে শিক্ষার্থী যারা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আছেন তাদেরকে আবার ঢাকায় বা যে কোনো জায়গায়, মনে করেন কেউ রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, কেউ রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র, তো তাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে রেজিস্ট্রেশন করে এবং সেই রেজিস্ট্রেশনটা সে যেখান থেকেই আপনার করবে সেখানেই তাকে টিকা দেওয়ার বন্দোবস্ত করা, এটা যদি করা যায় সবচেয়ে ভালো। আর এটা যদি না করা যায় কোনো কারণে, অন্তত পক্ষে লজিস্টিক সাপোর্ট যদি সেভাবে না থাকে, অন্তত পক্ষে নিকটবর্তী জেলা বা উপজেলায় এসে, সদরে এসে সে যদি টিকা দেওয়ার ব্যবস্থা করা যায়, আমার মনে হয় সেটা ভালো। তবে সেটার সাথে কিন্তু ওই যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সে, তার সাথে আবার আপনার তথ্য প্রযুক্তির একটা সার্বক্ষণিক যোগাযোগ থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান যেন জানতে পারে যে তাদের এই শিক্ষার্থী আজকে টিকা নিয়েছে অথবা এই শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। এই ধরনের একটা আপনার নেটওয়ার্কের মধ্যে আনতে হবে এবং এই নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা এটা কোনো কঠিন কাজ নয়। আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি বিশারদগণ যদি যুক্ত হন, তাহলে এই ধরনের একটা পদ্ধতি তৈরি করা এবং সেই অনুযায়ী ছাত্রছাত্রীদেরকে যুক্ত করা এটা কোনো কঠিন কাজ না। যেমন আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনলাইনে গ্রহণ করি, সেটা কিন্তু পরীক্ষা দেওয়া ছাড়া আর সব রকম কাজ, তার রেজিস্ট্রেশন করা, তার সার্টিফিকেট দেওয়া, তার টাকা জমা দেওয়া, সবই অনলাইনে। সে তার গ্রামের বাড়ি, সেটা একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও সে করতে পারে। আমার মনে হয় সেই ধরনের একটা ব্যবস্থা করাটা সমীচীন হবে এই সময়ের কথা বিবেচনা করে। কারণ এখন তাকে একবার ঢাকায় আসা, টিকা দিয়ে আবার চলে যাওয়া, তারপরে আবার শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে তখন আসা, সেটা একটা সমস্যা আছে। জি, এবং নিশ্চয়ই অনেক শিক্ষার্থী আছেন যারা লকডাউন যেসব এলাকায় চলছে সেখান থেকেও নিশ্চয়ই অনেক শিক্ষার্থীদের হয়তো টিকা দেওয়ার জন্য বের হতে হচ্ছে। এই বিষয়ে মন্তব্য এবারে জানতে চাইবো রিয়াজউদ্দিন আহমেদ, আপনি কি বলেন? টিকা ব্যবস্থাপনা নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা? দুজন বিশেষজ্ঞ শিক্ষাবিদ তারা যে মতামত দিয়েছেন এর সাথে দ্বিমত করার আমার কোনো সাহস নেই। ওনারা ঠিকই বলেছেন, সুন্দরভাবে বলেছেন যে যেভাবে টিকা নিতে হবে কোথায়। আপনি বললেন যে বাড়িতে নেবে না, বাড়ির থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্য বিশ্ববিদ্যালয়ে এসে নিতে হবে। এইটা নির্ভর করবে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টের উপরে। ম্যানেজমেন্ট যারা করে তাদের উপরে নির্ভর করবে। তারা যতটা সম্ভব মানুষের ছাত্রদের কষ্ট লাঘব করে টিকা যাতে দিতে পারে এই ব্যবস্থা করা উচিত।
এবং আমার বিশ্বাস যে তারা করবে এটা। এখন আমাদের সবচেয়ে বড় সংকট হলো দুইটা। একটা হলো যে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, এবং না মানার মধ্যেই কুরবানির ঈদের আনাগোনা আমরা শুনতে পাচ্ছি। ঘরের কাছেই চলে আসছে গরুর বাজার, এবং এটা একটা বড় থ্রেট। আর যেটা এখন বর্ডারিং এরিয়াতে খুলনা, রাজশাহী এসব জায়গায় যেভাবে বাড়ছে, এটা আতঙ্কিত না হয়ে পারা যায় না। এটা মানে খুবই আতঙ্কের ব্যাপার, এবং যেহেতু আতঙ্কের ব্যাপার, এই ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে। গত রোজার ঈদে ঈদকে কেন্দ্র করে যে হুলস্থুল হয়েছে, যে গণ বিস্ফোরণ হয়েছিল, এইরকম অবস্থা যাতে এইবার না হয়, কুরবানির ঈদকে সামনে রেখে এই ব্যবস্থা সরকারকে করতে হবে। তাহলে কিন্তু, যদি না করা হয়, তাহলে কিন্তু এই সংক্রমণ বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, এবং এটা করতে দেওয়া উচিত হবে না। জি, এই কোরবানি ঈদকে ঘিরে আসলে বলছিলেন যে নীতি নির্ধারক পর্যায়ে যেহেতু একজন আমাদের সঙ্গে আছেন, তার কাছ থেকেই শুনি যে কোনো পরিকল্পনা আপনারা এখন পর্যন্ত নিয়েছেন কিনা সংক্রমণকে আসলে লাগাম টেনে ধরবার জন্য। ডাক্তার শরফুদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আসলে কয়েকদিন পরেই তো ঈদ। গত ঈদের এই অবস্থাটাকে আমরা যেন আবার না দেখি, তার জন্য এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে। আসলে কি, সরকার আইন করতে পারে, যদি আমরা আইনটা মানি তাহলেই সেই আইনটার প্রয়োগ হলো। যদি না মানি তাহলে আমাদের সরকারের সেই আইন করার কোনো অর্থ হয় না। আমরা অনলাইনে গরু কিনতে পারি, আমরা স্বাস্থ্যবিধি মেনে গরুর হাটে যেতে পারি, সেই বিষয়গুলো যদি মেনটেন করা যায়। আপনাকে সত্যি কথা বলতে এই বুঝাবো যে আমরা বাংলাদেশে এখন মাস্কের ব্যবহারটাই হলো আমাদের নিজেদের বেঁচে থাকার 1 নম্বর উপায়। কারণ হলো, আপনি একটু আগে টিকার কথা বলেছিলেন যে আমাদের টিকা আমরা সংগ্রহ করতে একটু সময় লাগে। আগামী 3 মাস পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। এরপরে আমরা কোভ্যাক্সের 3 কোটি ডোজ, এবং আমরা এর পরে আরো 3 কোটি ডোজ, প্রায় 6 কোটি ডোজ আমরা কোভ্যাক্সের, যেটা যে গাভি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফ্রি টিকা আমরা পাবো। আমরা মনে হচ্ছে 35টা টিকা ওয়ার্ল্ড ওয়াইড আগামী ডিসেম্বরের মধ্যে এসে যাবে। সুতরাং আমাদের টিকা তখন পেতে তেমন অসুবিধা হবে না। কিন্তু যতদিন না পাবো, আমাদের, আপনি একটু আগেই বলছিলেন যে আমরা ততদিন পর্যন্ত কি করব? আমাদের একটাই কথা, স্বাস্থ্যবিধি মেনে চলা, আইন মেনে চলা, এবং ঘরের বাইরে গেলে মাস্ক ছাড়া কোনো ব্যক্তি গেলে তাকে জরিমানা করুন, তাকে শাস্তির আওতায় আনুন। এটা একটা যেমন, আবার একটা সচেতনতা তৈরি করা। এক্ষেত্রে কারা করবে? জনপ্রতিনিধিরা, ভলেন্টিয়াররা, স্কাউটস আছে, আমি জানি যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, তারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, তারা সবাই কিন্তু আমরা যদি রাস্তায় রাস্তায় একটা সচেতনতা তৈরি করি, আমরা মাস্কের সরবরাহ করি, মাস্ক দেবো আমরা সবাইকে, এবং একই মাস্ক যেন বারবার একটা রিক্সাওয়ালা না পরে, সেদিকে যেমন খেয়াল রাখবো। যারা আমরা সচেতন তারাও যেন একটা মাস্কের পরে 3টা কাপড়ের মাস্ক রাখলে ধুয়ে ধুয়ে যদি ব্যবহার করে অসুবিধা নাই, কিন্তু যদি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করে একটার বেশি করবে না। আবার আপনি জানেন, নাক এবং মুখ ঢেকে কিন্তু মাস্ক পরা দরকার। বাংলাদেশে আমি 80% লোককে দেখি থুতনিতে মাস্ক রেখে ঘুরছে। এই মাস্ক পরার কোনো অর্থ হয় না। সবাই জানে, আসলে কিন্তু মানার ব্যাপার অনীহা। আরেকটি বিষয় ছোট্ট করে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো ডাক্তার শরফুদ্দিন আহমেদ, যেটি বলছিলাম যে এই যে শিক্ষার্থী যারা আছেন, মেডিকেলের শিক্ষার্থীদের তো এক ধরনের ভোগান্তির অভিযোগ তারা করেছে যে শিক্ষা প্রতিষ্ঠান এক জেলায়, নিজ বাড়ি আরেক জেলায়, তাদেরকে এক জেলা থেকে আরেক জেলায়, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি করতে হচ্ছে। সামনে তো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো আপনারা টিকা কার্যক্রম শুরু করবেন, তখনও কি শিক্ষার্থীদের এই ছোটাছুটি করতে হবে, নাকি যেটি আরিফিন সিদ্দিক বলছিলেন যে একটি ডাটাবেস তৈরির মাধ্যমে সেটিকে যদি কোনোভাবে তার নিজ জেলাতেই ব্যবস্থাটি করা যায়, এমন কোনো পরিকল্পনা আপনাদের আছে? প্রথমত আপনি জানেন যে এবারে যে মেডিকেল কলেজের ছাত্ররা মেডিকেল কলেজ ওয়াইজ দিচ্ছে, আবার বলা হচ্ছে প্রাইভেট মডার্ন হয়তো ঢাকা মেডিকেলে দেবে, এইরকম বিভিন্নটা করেছে। আমি মনে করি যে সমস্ত ছাত্রছাত্রীরা ঢাকার বাইরে অবস্থান করছে, এখন যেহেতু করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, 1-2 দিন তো আমরা দেখলাম, আমাদের এই দেখার পরে 7 দিন অপেক্ষা করবে, কিন্তু তারা এই 7 দিনের মধ্যে আমরা যদি ডাটাবেসটা তৈরি করি, যেটা আরিফিন সিদ্দিক স্যার বলছিলেন, যে আমরা তাদেরকে যার যার জেলায়, যেমন ধরেন রাজশাহীর যে আছে রাজশাহী মেডিকেলে নেবে, চিটাগাংয়ের যে চিটাগাং মেডিকেলে নেবে, অথবা জেলায়, অনেক জেলাতেও হচ্ছে কিন্তু সেন্টার আছে, প্রত্যেকটা জেলায় একটা আছে।
আমরা তাদেরকে এভাবে নিয়ে যদি এটা সেন্ট্রালি মনিটরিং করা হয় তাহলে কিন্তু সমস্যা নেই। অনেকে ভাবছিল যে এই মেডিকেলের ছাত্রদের এই মেডিকেলে না দিলে দিল কি দিল না এটা আমরা জানতে পারবো না, তাহলে পরীক্ষাটা নেব কি করে? আর এই ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হচ্ছে এই কারণে যে এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য অনেকদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরা এটা চালু করতে চাই। শিক্ষক এবং ছাত্রদেরকে টিকা দেওয়ার ব্যবস্থাটা অগ্রাধিকার ভিত্তিতে এরপরেই, যাতে যখনই টিকা আসবে এটা শুরু হবে। আমরা মনে করি যে এই যে আপনি যথার্থই বলেছেন জি। যে কিছু কিছু ছাত্রছাত্রীরা যারা বাইরে থেকে আসছে আবার চলে যাবে, 29শে জুন আবার তাদের পরীক্ষা আছে কিন্তু ফিফথ ইয়ারে। এইসব ছাত্রছাত্রীদের জন্য আমার মনে হয় যে যার যার জায়গায় এটা হোক, এরপরে তারা যদি পরীক্ষা দেওয়ার জন্য আসে তখন তাদেরকে নিশ্চয়ই এই পরীক্ষার ব্যবস্থা ভোগান্তির করা যাবে। ব্যাপারগুলোকে পরিকল্পনায় নিয়ে সামনের দিনগুলোতে ব্যাপারটিকে আরো সহজ করার চেষ্টা থাকবে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ডাক্তার শরফুদ্দিন আহমেদ। নিশ্চয়ই আমাদের বাকি দুই অতিথি আমাদের সঙ্গে থাকবে, আলোচনা এগিয়ে নিব তাদের সাথে। তবে তার আগে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আ.আ.ম.স. আরফিন সিদ্দিক। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে এবার জানতে চাইব, প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফায় মুজিব বর্ষের যেই উপহার সামগ্রী তিনি পৌঁছে দিচ্ছেন গৃহহীনদের মাঝে, ঘর তার আবারও শুরু হয়েছে এবং আজকেও অনেক গৃহহীন মানুষ ঘর পেয়েছেন। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু সব প্রশংসনীয় উদ্যোগের মাঝেই আবার কিন্তু রয়ে যায় যারা ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন তাদের কারণে। আমরা আগের দফায় যেমন অভিযোগ পেয়েছিলাম যে মান নিয়ে ঘরের অথবা টাকার বিনিময়ে কেউ কেউ ঘর পাওয়ার অভিযোগ তুলেছেন। এই তো মানে এই যে অভিযোগগুলো, এগুলো আসলে ভালো কোনো উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করে দেয় কিনা? তা তো বটে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। উদ্যোগটা যে ভালো এতে কোনো সন্দেহ নেই, এটা অভিনন্দনযোগ্য। কারণ বাংলাদেশকে দেখতেও তো সুন্দর লাগে, সাজানো একটা বাংলাদেশ মনে হয়। ঘরগুলি লাল, লাল নীল নানান রকম রঙের বাহার। এবং সবচেয়ে বড় কথা হলো যে মানুষগুলির কোনো ঠিকানা ছিল না, যারা রাস্তায় ছিল, যাদের কোনো পরিচয় ছিল না, তারা একটা ঠিকানা খুঁজে পেল। এবং এক একজন, এক একটা পরিবার 5 লক্ষ টাকার প্রপার্টি পেয়েছে। তারা তার বাড়িঘর, তার পাশে একটু জমি, অন্য সুযোগ সুবিধা মিলে 5 লক্ষ টাকার একটা সাপোর্ট পেয়েছে। এবং এটা দারিদ্র্য বিমোচনে কত বড় মানে সাহায্য করবে এটা বলাই বাহুল্য। এবং এটা যদি আপনি যেটা বললেন, এই ভালো উদ্যোগকে নষ্ট করে দেয় কতিপয় অসাধু লোকজন, অসাধু ব্যবসায়ী, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার। তারা এই ব্যাপারটা আমার ধারণা প্রধানমন্ত্রী নিজেও ওয়াকিফাল আছেন এবং যারা ম্যানেজ করছে প্রধানমন্ত্রী অফিস থেকে তারাও এটা জানেন। এটা এইটা প্রতিরোধ করা উচিত। কারণ এই উদ্যোগটা এতই ভালো, এটা বিশ্বের কোথাও এরকম নজির খুব একটা নাই। একটা প্রোগ্রাম হয়েছিল শ্রীলঙ্কাতে, এটার নাম ছিল প্রেমাদাসা। প্রেসিডেন্ট প্রেমাদাসা যখন ছিলেন তখন উনি একটা প্ল্যান নিয়েছিলেন, মিলিয়ন হাউস প্রজেক্ট। মানে তখন শ্রীলঙ্কাতে এই বাড়িঘরগুলি করা শুরু হয়েছিল, কিন্তু তারা কমপ্লিট করতে পারে নাই। এটা প্রজেক্টটা মানে মুখ থুবড়ে পড়ে যায়। সেই জায়গায় বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়েছে এবং এটা আরো দ্রুত এগোনো উচিত। এবং যেটা প্রধানমন্ত্রী আজকে বলেছে, এটা আসার কথা যে অনেকে এগিয়ে আসছে, অনেক বেসরকারি লোক, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন পুলিশ, অন্য সেনাবাহিনী, সবাই এগিয়ে আসছে। সবাই যদি এগিয়ে আসে তাহলে এটা একটা বিরাট মানে কর্মযজ্ঞ হবে এবং সারা বিশ্বে এটা একটা অনুকরণীয় বিষয় হয়ে দাঁড়াবে বলে আমার ধারণা। এবং আমি এই জন্য অভিনন্দন জানাচ্ছি সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রীকে, এবং এটা যাতে আরো দ্রুত সবার মধ্যে এটা
যেমনটি মানে আপনি বলছিলেন রিয়াজউদ্দিন আহমেদ, যে সামনের দিনগুলোতে আপনি প্রত্যাশা করছেন একটি বিরাট কর্মযজ্ঞ হবে, সেই প্রত্যাশা তো আমাদেরও থাকবে। জনাব আরিফিন সিদ্দিক, আপনার কাছে কি মনে হয় এই কর্মযজ্ঞকে যারা গুটি কয়েক মানুষ প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করে সুযোগ পেলেই, তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায় কিনা, বা আমরা দেখেছি কিনা অতীতে, যেন পরবর্তীতে আর কেউ এই ধরনের দুঃসাহস না দেখাতে পারে? না, নিশ্চয়ই। কারণ আপনার এটা দুটো দিক আছে। একটা হলো যে যারা আপনার এই প্রকল্প, যেটি সাধারণ মানুষকে, যেটা রিয়াজ ভাই বললেন যে একটা ঠিকানা দেওয়া হচ্ছে। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আমাদের নিজেদের একটা ঠিকানার জন্য। আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশ। আবার বাংলাদেশের ভেতরেই বহু মানুষ আছেন যাদের কোনো গৃহ নাই, গৃহহীন মানুষ, তাদের কোনো ঠিকানা নাই। তাদেরকে ঠিকানা দেওয়ার জন্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই সময়টাকে বেছে নিয়ে তাদেরকে ঘর বাড়ির ঠিকানা দেওয়া হচ্ছে। এটা এত মহৎ একটা কাজ, সেই কাজের সঙ্গে যুক্ত হয়ে যারা এখানে দুর্নীতি করছে তাদেরকে তো দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিশ্চয়ই আনা দরকার আছে, যেটা আপনি বলবেন। আবার দেখবেন যে একেবারে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে কিছু লোক এই ধরনের কাজকর্মের মাঝেও কিছু সমালোচনা খোঁজার চেষ্টা করে, সমালোচনা করে। ঠিক আছে, সুস্থ সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন, সেটা তো সবসময় আমরা কামনা করি। কিন্তু এমন ধরনের সমালোচনা যেটা কোনোভাবেই আপনার কোনো যৌক্তিক সমালোচনা নয়, তো সেই ধরনের সমালোচনা করেও কিছু মানুষ এই ধরনের মহৎ কাজকেও একটা প্রশ্নের সম্মুখীন করে ফেলার চেষ্টা করে। সেটার থেকেও কিন্তু লোকজনকে বিরত রাখা, এটা আমাদের দায়িত্ব। এখন এটা কে করবে? এটা করতে হবে যারা আজকে এই গৃহগুলো পাচ্ছেন, তারা এর সমুচিত জবাব দেবেন। কারণ এই যে বাড়িঘরগুলো পাচ্ছেন, এটা শুধু তাদের নিজস্ব থাকার একটা স্বাচ্ছন্দ্যের জন্য নয়। এই বাড়িঘরগুলো পাওয়ার পরে তাদের পুরো জীবনধারা কিন্তু পাল্টে যাবে, এবং এর ফলে যেটা হবে, জাতীয় উৎপাদন ক্ষমতা, যেটা ন্যাশনাল প্রোডাক্টিভিটি, এটা অনেক বেড়ে যাবে। কারণ একটা বাড়িতে মনে করেন যদি 5 জন লোক থাকেন, তারা নানা পেশায় আছেন, যেই পেশায় তারা কাজ করবেন সেই পেশায় কিন্তু কর্মদক্ষতা, তাদের যে উৎপাদন ক্ষমতা, তাদের সক্ষমতা, এই সবই বহুগুণ বৃদ্ধি পাবে। কারণ তারা একটা ছাদের নিচে আছেন, একটা নিরাপত্তার মধ্যে আছেন, এবং সেটা তাদের মানসিক এবং শারীরিক সর্বক্ষেত্রে প্রভাব ফেলবে। তো এটার একটা দীর্ঘমেয়াদী যে উপকার আমরা পাবো, এবং ঠিক সেটা তো চিন্তা করতে হবে। যোগ্য ব্যক্তি যেন, যারা আসলেই দাবিদার এই ঘরের, তারাই যেন আসলে এই জিনিসগুলো বুঝে পায়, সেই প্রত্যাশাও থাকবে। আরেকটি বিরতির সময় হয়েছে, ঘুরে আসতেছি আমরা বিরতি থেকে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন রিয়াজউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক। রিয়াজউদ্দিন আহমেদ, আবারও এই পর্ব শুরু করতে চাই আপনাকে দিয়ে। আমরা আরেকটি সংবাদ দেখছিলাম যে বিএনপির যিনি আছেন মহাসচিব, তিনি বলেছেন যে ইতিহাস বিকৃত করে জিয়াকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে জিয়া নিজ কর্মের কারণেই খলনায়ক। এই যে পাল্টাপাল্টি অভিযোগ দীর্ঘদিন ধরেই আমরা শুনি, সমালোচনা, এগুলো আসলে থেকে ভবিষ্যৎ প্রজন্মের যারা তরুণ রাজনীতিবিদরা আছেন বা যারা রাজনীতিতে আসবেন মনে করছেন, তারা আসলে কি বার্তা পায়? আসলে এটা তো দুঃখজনক। আমরা জাতীয় অনেকগুলি ব্যাপারে জাতীয় ঐক্যমত তৈরি করতে পারিনি। আমাদের উচিত কতগুলি ব্যাপারে জাতীয় ঐক্যমত তৈরি করা, দেশের স্বাধীনতা আন্দোলনে বা দেশ নির্মাণে যার যতটুকু অবদান, এটাকে স্বীকার করা। এখন সব যদি এগুলিকে স্বীকার করা না হয়, তাহলে নতুন প্রজন্মের কাছে কি শিক্ষা আমরা রেখে যাচ্ছি, কি ইতিহাস আমরা রেখে যাচ্ছি? এটা তো ঠিক হবে না। এই জিনিসগুলি পরিহার করা উচিত। এবং আমাদের একটা, আপনারা খেয়াল করেছেন যে ব্লেম গেম বলে একটা জিনিস আছে, যে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানো, এটা হলো আমাদের মধ্যে। কিন্তু এটা তো ঠিক যে সবাই যারা রাজনীতি করেছে, কেউ হয়তো ঠিকভাবে ক্ষমতা এসছে, কেউ অন্যায়ভাবে এসছে, কেউ ক্ষমতা এসে মানে অন্যায় করেছে। এগুলি বাদ দিয়ে যে কথাটা বলতে হবে, এটা হলো যে আমাদের যারা হিরো, আমাদের যারা নায়ক, মহানায়ক, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে
অবজ্ঞা অবহেলা করলে চলবে না, তাহলে ইতিহাস বিকৃত হবে। বঙ্গবন্ধুকে ছোট করা যাবে না। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। তারপরে যারা আছেন, যারা ফাউন্ডিং ফাদার্স অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের যারা আছেন, তাদেরকেও কিন্তু তাদের যে প্রাপ্য, সেই প্রাপ্য অংশ দিতে হবে। না দিলে ইতিহাস সঠিক হবে না, এবং এটা করা উচিত। আর বড় জিনিস হলো ব্লেম গেম থেকে বেরিয়ে আসা উচিত। একজন আরেকজনকে ছোট করা, একজন আরেকজনকে দোষারোপ করা, এটাতে হয় কি, আমাদের নতুন প্রজন্ম কনফিউজড হয়। তারা কারো সম্পর্কে তখন ভালো ধারণা পোষণ করে না। অলরেডি বলে যে রাজনীতি। জি, এই বিষয়ে জনাব আরফিন সিদ্দিক কি ধারণা পোষণ করেন তার কাছ থেকে শুনে নিতে চাইব। আমরা আমাদের দেশের ইতিহাস জানি। মহান মুক্তিযুদ্ধ পরবর্তী যে সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর হত্যাকারীরা এই দেশ পরিচালনা করেছে এবং দীর্ঘদিন এই দেশ সামরিক শাসন, স্বৈর শাসনের অধীনে ছিল। এই ইতিহাসগুলো জানা, এবং এই ইতিহাসগুলো কিন্তু সত্যের উপরে প্রতিষ্ঠিত। এখন যেটি দরকার, পরবর্তীতে আমরা গণতন্ত্রের চর্চা করছি, এই গণতান্ত্রিক চর্চা দিনে দিনে আরো সুসংহত হোক, সেটা আমরা চাই। কিন্তু এই গণতন্ত্রের ভিত কি? এই গণতন্ত্রের ভিত হতে হবে সত্যের ঐক্য। এই ঐক্যটা আসতে হবে সকল রাজনৈতিক দল, বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক দর্শন বিশ্বাস করবে, এটাই সহজ। কিন্তু সত্যটা কেউ অস্বীকার করবে না। সত্যটা হচ্ছে যে এখানে হত্যাকারীরা এই দেশ পরিচালনা করে, যে হত্যাকারীদেরকে যত ধরনের আশ্রয় প্রশ্রয় সহযোগিতা দেয়া, এই সব কিছুই করেছে সেই সময়কার সরকার। আমার মনে হয় এইসব বিষয়গুলো মাঝে লুকোচুরি না করে সকলেই এই সত্যটা স্বীকার করে নেওয়া দেশের জন্য ভালো, দেশের জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো। আমরা মনে করি সেই দিক থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ঐক্যমত্যে আসবে, এবং সেই ঐক্যমত্যটা কিসের ঐক্যমত্য? সেটা হচ্ছে সত্যের ঐক্যমত্য। আমরা কাউকে বড় ছোট করে, যেটা বললেন, সেটাতে যেতে চাই না, কিন্তু সত্য তো আমাদের। কারো টেলিভিশন, জি, আমাদের দুই অতিথির কারো এখানে কি টেলিভিশনের ভলিউম বোধহয় চলছে? জি, একটু সেটিকে মিউট করে দিলে আমরা শুনতে পারতাম ভালো মতে। হত্যাকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য তো সংবিধানকেও কালিমালিপ্ত করা হয়েছে। কিভাবে সেটি করা হলো, সেটা কি আপনি এখন মুছে ফেলতে পারবেন? সেই জিনিসটা তো আছে, এবং সেই সত্যটাকে নিয়েই আমাদের সামনের দিকে যেতে হবে। এবং সেই দোষ ত্রুটি যার যা আছে, সেটা থেকেও নিজেদেরকে জাতির কাছে ক্ষমা চেয়ে নতুন ভাবে রাজনীতি করাটাই প্রয়োজন বলে মনে করি। সেটাই সত্যের ঐক্য সৃষ্টি করবে। জি, সেই প্রত্যাশা রেখেই আমরা আজকের আলোচনা শেষ করতে চাই। জনাব রিয়াজউদ্দিন আহমেদ এবং ডক্টর আরফিন সিদ্দিক, আমাদেরকে সময় দেওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। এই ছিল নিটোল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।